হাই স্টুডেন্ট, আমি মুজাম্মেল হক এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ভিডিও ক্লিপ আমি বানাইনি এই চ্যানেলের জন্য। আজকে অনেক দিন পরে বসেছি। আমাদের এই মহামারীর প্রাক্কালে মানে সমস্ত কিছু প্রায় হলেও একটা জিনিস থেকে আমাদের ছোট ছোট ভাই বোন, ছোট ছোট ছেলে মেয়েগুলো বঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে পড়াশোনা। স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, কোনো রকমভাবে পড়াশোনা হচ্ছে না, ফলে আমাদের একটা জেনারেশন নষ্ট হয়ে যাওয়ার পথে চলেছে। শিক্ষার সাথে যুক্ত থাকতে চাই, কিন্তু কাজের চাপে সেটা সম্ভব হয়ে ওঠে না। তবু আজকে অনেক দিন পরে অনেক সময় করে আজকে একটি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতটুকু আমি কন্টিনিউ করতে পারি। তো আজকের এই ক্লাসে আজকে যেটা আলোচনা করব সেটা হলো ক্লাস 8-এর ইংরেজি বইয়ের টেক্সট বুক থেকে দেখে একটা গল্প আমি আজকে আলোচনা করব। তো ব্লুজুম, আমরা জানি যে ক্লাস 8-এ যে বইটি রয়েছে সেটা হলো ব্লুজুমস। সেই ব্লুজুমস থেকেই একটি গল্প আমরা আলোচনা করব। যারা ক্লাস 8-এ পড়ছো তা সেই সমস্ত ছোট ছোট ভাই বোনদের বলবো তোমরা বইটা একটি খুলে বের করো। ফার্স্ট লেসন আমরা শুরু করব। ফার্স্ট লেসন থেকে, এটা প্রিভিয়াস লেসনের আছে। প্রিভিয়াস লেসনটা অবশ্যই করবে। যদি তুমি বাড়িতে করে দেখো, যদি সমস্যা হয় বলো, আমি সেটাকে, যদি কোনো রকম সমস্যা যদি বুঝতে পারছো না তাহলে আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। তো ফার্স্ট লেসন আমরা শুরু করছি দি উইন্ড ক্যাপ দিয়ে। আজকের যে গল্প লেসন 1 ক্লাস 10-এ, লেসন মানে হচ্ছে বাংলাতে আমরা লেসন মানে হচ্ছে পাঠকে বোঝাই। দ্য উইন্ড ক্যাপ। উইন্ড ক্যাপ এর বাংলা অর্থটা হচ্ছে বাতাসে টুপি। বাতাসে টুপি এই গল্পটি আজকে আমরা কভার করব। তো এই বাতাসে টুপি এই গল্পটির লেখককে, এই গল্পটির লেখক হচ্ছে জেন ইয়েলেন নামে একজন মহিলা। তো একজন লেখিকা এই জেন জেন হায়াত ইয়েলেন 1939 সালে ইজ অ্যান আমেরিকান ওয়াথার, তিনি জন্মগ্রহণ করেন। একজন কোথাকার একজন লেখিকা, তিনি একজন আমেরিকান লেখিকা, এবং তিনি শুধুমাত্র তা নয়, তিনি একজন এডিটর হিসাবেও কাজ করেছেন। কিসে এডিট, কি এডিট তিনি করেছেন? ফকলোর। ফকলোর মানে হচ্ছে গল্প কথা বা কল্প কাহিনী, এরকম কিছু। ফকলোর মানে গল্প। ফ্যান্টাসি মানে হচ্ছে কল্প বিজ্ঞান, মানে কল্পনা করছি, আমি কল্পনা করছি যে আমি যদি এটা হতে পারতাম। সাপোজ দ্যাট আমি ধরলাম যে আমি হয়তো এখন পড়াশোনা করছি, কিন্তু আমি কল্পনা করছি যদি আমি একজন ডক্টর হতাম তাহলে হয়তো এইরকম এইরকম করতাম। তাহলে এই যে জিনিসগুলো সেটা হচ্ছে ফ্যান্টাসি। সায়েন্স ফিকশন মানে কল্প বিজ্ঞান যেটাকে বলা হয়, সেই কল্প বিজ্ঞানের। এবং অনেক বাচ্চাদের তিনি বই লিখেছেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুক, বলছে 280-রও বেশি তিনি বই লিখেছেন। এবং বেস্ট নন, তার মধ্যে সব থেকে যে বিখ্যাত যে বইটি তার লেখা, তার বইটির নাম হচ্ছে দি হলোকাস্ট নোভেলা। নোভেলা নামে, দ্য হলোকাস্ট নোভেলা নামে বইটি, এবং আরেকটি দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এই দুটো বইয়ের জন্য তিনি কি সব থেকে বিখ্যাত এবং পরিচিত মানুষের কাছে। এবং এই যে বাতাসে টুপিটি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য প্রেজেন্ট টেক্সটটা এটা নেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি এডিটেড ভার্সন, তারই একটা ছোট গল্পের এডিটেড, এই নামেই গল্পটি উইন্ড ক্যাপ নামে একটি গল্প, তার ছোট গল্প। এবং সেই ছোট গল্পের কিছু অংশ এডিট করে আমাদের পাঠে, মানে ক্লাস 8-এর পাঠে এই গল্পটিকে নেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে অরিজিনাল যে গল্পটি তারও নাম কিন্তু বাতাসে টুপি। সেই অরিজিনাল গল্পের নামও কিন্তু বাতাসে টুপি। সেখান থেকেই এই গল্পটি এডিট করে কিছু পোর্শন নেওয়া হয়েছে। তারপরে কতগুলো আমাদের লেটস শেয়ার, যে কিছু অংশ আমরা পরস্পরের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করি, বন্ধুদের সাথে আলোচনা করি। যারা তোমরা পড়ছো তোমাদের নিজেদের বন্ধুদের নিয়ে একটু আলোচনা করবে। কি বলছে? ডু ইউ থিঙ্ক লিভিং লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন এ ল্যান্ড, যে তুমি হয়তো যেখানে বসবাস করো, তুমি স্থলে বসবাস করো, সেখানে বসবাস করা বেশি মজার, নাকি নাকি সমুদ্রের মধ্যে একটা জাহাজের মধ্যে বসবাস করা বেশি বেশি তোমার মনে হয়? সেটা নিয়ে তুমি বন্ধুদের সাথে একটু আলোচনা করো। হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লিভস উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দি ওয়েদার? বলছে তুমি বন্ধুদের সাথে এটা নিয়ে তোমার কি মনে হয়
হাউ ডু ইউ থিঙ্ক, মানে তুমি কি মনে করো যে আমাদের জীবন একটা পরিবর্তন হতে পারতো যদি আমাদের কাছে কিছু ম্যাজিক পাওয়ার থাকতো, আমাদের কিছু জাদুবিদ্যা যদি জানা থাকতো, জাদু শক্তি আমাদের থাকতো, যে আমি যার মাধ্যমে কি করতে পারি, আমি আবহাওয়াকে পরিবর্তন করতে পারি বা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই শক্তি যদি থাকতো, তোমাকে দেওয়া হতো, তাহলে তোমার কি জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসতো? সেটা নিয়ে একটু বন্ধুদের সাথে আলোচনা করো। এবার আমরা গল্পটা শুরু করব। লেটস রিড মানে চলো যাই আমরা পড়ি, চলো যাই পড়ি। তাহলে কি পড়বো দেখি, গল্পটা পড়বো। তো গল্পের দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড, আমরা যখনই কোনো গল্প শুরু করি তখন শুরু একটা ছোটবেলায় যখন গল্প লিখি, তোমরাও হয়তো লিখছো এখন এই মুহূর্তে, বিভিন্ন সময় যখন গল্পের ক্লাসে তোমাদের শিক্ষক মশাই হয়তো এটা শিখিয়ে থাকেন, যখন কোনো গল্প ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় হতো, এই রকম করে, তো এখানেও সেরকম ভাবে গল্পটা শুরু হয়েছে। দেয়ার ওয়াজ ওয়ান্স, একদা এক সময়, আর ল্যাড, ল্যাড মানে হচ্ছে ছেলে, মানে ল্যাড মানে ছেলে, বয়, বয়, ওকে, ল্যাড মানে ছেলে। তাহলে একদা এক সময় একটি ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি আ সেলার, যে কি হতে চাইতো, যে একজন নাবিক হতে চাইতো। ওয়ান্টেড টু বি আ সেলার, নাবিক কাকে বলে, যারা জাহাজে নৌকা চালায় তাদেরকে নাবিক বলা হয়। ওয়ান্টেড মানে চাইতো, টু বি আ সেলার কি হতে চাইতো, একজন সেলার হতে চাইতো। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম টু গো টু দ্য সি, কিন্তু তার মা উড নট লেট, উড নট লেট মানে তাকে অনুমতি দিত না। আমি ছোট ছোট করে আমি বাক্য করে আমি জাস্ট পড়ছি। উড নট লেট, তার মা তাকে যেতে দিত না, মা না অনুমতি দিত না, কোথায় যেতে তাকে অনুমতি দিত না, টু গো টু দা সি, তাকে সমুদ্রে যেতে অনুমতি দিত না, তাকে সমুদ্রে যেতে অনুমতি দিত না। চাইল্ড, তার মা তাকে বলতো, তার মা এই বাচ্চাটিকে বুঝাতো সবসময়, হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি ভাই সমুদ্র যাত্রা বা নৌকা চালানোর সম্পর্কে কি জানো, জাহাজ চালানো তোমার কোনো অভিজ্ঞতা আছে বা তোমার কোনো আইডিয়া আছে, তোমার কোনো ধারণা নেই এই সম্পর্কে। তার মা তাকে বুঝাতো, সি উড সে, তার মা তাহলে ছেলেটিকে বুঝাতো যে তোমার সমুদ্র যাত্রা বা নৌকা চালানো নিয়ে কোনো রকম অভিজ্ঞতা নেই তোমার, সুতরাং এইগুলো ভুলভাল চিন্তা ভাবনা করো না। ইউ আর, ইউ আর এ ফার্মার সান, তুমি একজন কৃষকের ছেলে, তুমি একজন চাষার ছেলে, সুতরাং তোমার কিসের আইডিয়া আছে, তুমি একজন কৃষকের ছেলে, সুতরাং তোমার ধারণা কি সম্পর্কে আছে, চাষবাস সম্পর্কে রয়েছে। তার পরক্ষণেই বলছে দেখো, তার পরক্ষণেই বলছে ইউ নো দ্য টার্ন, তোমার কিসের সম্পর্কে তোমার ধারণা রয়েছে, তুমি জানো কিসের সম্পর্কে, টার্ন অফ দ্য সিজন, যে ঋতু পরিবর্তন কি হয়, কোন ঋতুতে কোন ফসল লাগাতে হয়, কোন ঋতুতে মাটির গন্ধ কি রকম, সেই সম্পর্কে তোমার এই যে টার্ন অফ দ্য সিজন এবং স্মেল অফ দি সয়েল, মানে মাটির গন্ধ সম্পর্কে তোমার ধারণা রয়েছে, ঋতু পরিবর্তন সম্পর্কে ধারণা রয়েছে, কিন্তু ইউ ডু নট নো দ্য সি, তোমার সমুদ্র সম্পর্কে কোনো রকম ধারণা নেই, সমুদ্র সম্পর্কে কোনো রকম ধারণা নেই, সুতরাং তুমি এই সমুদ্র যাত্রা নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না। তাহলে এই হচ্ছে গল্পটা। তাহলে আমরা কি বুঝলাম, ফার্স্ট যে প্যারাগ্রাফটা পড়লাম সেই ফার্স্ট প্যারাগ্রাফটা থেকে আমরা এইটুকু ক্লিয়ার যে একটি ছেলে ছিল, সেই ছেলেটি কি হতে চাইতো, একজন নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে কখনো সমুদ্রের দিকে যেতে দিত না, এবং তার মা বলতো যে তোমার সমুদ্র সম্পর্কে কোনো ধারণা নেই, তুমি একজন চাষার ছেলে, তুমি একজন কৃষকের ছেলে, সুতরাং তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে তোমার ধারণা রয়েছে, মাটির গন্ধ সম্পর্কে ধারণা রয়েছে, কোন সিজনে কোন ফসল লাগালে সেই সম্পর্কে ধারণা তোমার রয়েছে, তোমার সমুদ্র সম্পর্কে যেহেতু তুমি কিছু জানো না, তাই তোমার এই সমুদ্র যাত্রা নিয়ে সময় নষ্ট করো না। নাও দি বয়, নাও দি বয় হুজ নেম ওয়াজ জন, তাহলে সেই ছেলেটি, যে ছেলেটির কথা বলছিলাম এতক্ষণ, সেই ছেলেটির নাম আমরা পেলাম, সে কি পেলাম, ছেলেটির নাম হচ্ছে জন, ওকে, ছেলেটির নাম কি দেখতে পেলাম, জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সব সময় এই জন নামে যে ছেলেটি, সে কিন্তু তার মার কথা, ওবেড মানে মেনে চলা, তার মার কথা সব সময় সে কি করত, মেনে চলতো, মেনে চলতো, সুতরাং তার মার কথা সে সব সময় মেনে চলতো, এবং যেহেতু তার মা তাকে মানা করলো, বারণ করলো, তার জন্য সে কোথায় গেল, হি ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, সে কোথায় চলে গেল, অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে
চাষবাসের কাজ করতে চলে গেল। ফার্ম ওয়ার্ক, এখানে একটি শব্দ ফার্ম মানে চাষবাস, সে চাষবাসের কাজ করতে চলে গেল। উইথ এ হেভি হার্ট, হেভি হার্ট মানে মন ভারী করে, খারাপ মনে, না চাইতেও যে কাজ করা হয় থেকে আমরা হেভি হার্টে বলবো, যে না চাইতেও সে মনটা খারাপ করে কোথায় গেল, চাষবাসের কাজ করতে সে চলে গেল। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, মেনশন মানে এখানে মনে করা বা উল্লেখ করা, এখানে কিন্তু মেনশন, মেনশন মানে তো এমনিতে আমরা উল্লেখ করা, কিন্তু এখানে হবে মনে না, মনে করা। সে কিন্তু মনটা ভারী করে সে চাষবাসের কাজে চলে গেল এবং সে আর মুখে বা তার মনের মধ্যে সমুদ্রের কথাকে পুরোপুরি উধাও করে দিল, যে আমার আর সমুদ্র যাত্রা হবে না। যেহেতু ওর মা তাকে মানা করলো, বারণ করলো যে ভাই তুমি এগুলো করো না, তখন এর ফলে কি করলো, সে সমুদ্র সম্পর্কে পুরো গল্পটাই ভুলে গেল, যে না আমি আর সমুদ্র যাত্রা নিয়ে ওগুলো মনে করে আমার লাভ নেই, সুতরাং আর ভাববো না। তাহলে এই হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফের গল্পটা, যে ছেলেটির আমরা নাম জানতে পারলাম, তার নাম জন। তার মাকে সে খুব মেনে চলতো, যেহেতু তার মা মানা করলো তাই মন খারাপ করে ছেলেটি কি করলো, চাষের কাজ করতে জমিতে চলে গেল এবং মন থেকে সে কি করলো, মনের মধ্যে আর সমুদ্রের কথা নিয়ে আসলো না। তৃতীয় প্যারাগ্রাফ যেটা, ওয়ান ডে একদিন, এইভাবে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দি প্লাউ, প্লাউ মানে লাঙল, সে কি করছিল, জমিতে লাঙল চাষ করছিল, জমিতে সে লাঙল চাষ করছিল। জমিতে আমরা যে যারা দেখেছো তোমরা জানো যে জমিতে লাঙল চাষ করার সময় গরু আর তার একটা হাল থাকে এবং পেছনে পেছনে যে চাষ করে সে থাকে। তো জন কি করছিল, লাঙল চাষ করছিল এবং লাঙলের পেছন পেছন হাঁটছিল। হি অল বাট রান ওভার আ টিনিগ, রান ওভার মানে মারিয়ে দেওয়া, সে কি করে, সে মারিয়ে দিয়েছিল, কাকে মারিয়ে দিয়েছিল, একটা ছোট্ট, টিনি মানে ছোট্ট, আমরা টিনি বাল্ব দেখি, টিনি বাল্ব মানে ছোট ছোট বাল্ব যে যে এর সময় লাগানো হয়, কালী পুজোর সময় যে ঘরে সাজানো হয়, তো সেই টিনি বাল্ব সেই রকম। তো টিনি মানে ছোট্ট, গ্রিন মানে সবুজ, একটা টার্টেল দেখলো যে একেবারে তার লাঙলটা মারিয়ে দিয়ে চলে গেল, কাকে, মানে পুরোপুরি অল অ্যাবাউট মানে মারিয়ে দেওয়ার মতো চলে যাওয়া, একেবারে কার উপর দিয়ে চলে গেল, একটা ছোট্ট ছোট্ট টার্টেল মানে কচ্ছপের ওপর দিয়ে চলে গেল। অন এ ক্লড অফ ডার্ট মানে কাদা, ক্লড মানে হচ্ছে কাদা মাটি, মানে জমিতে যখন চাষ করছে সেই কাদা মাটি, একটু খুব কাদা না হলেও সামান্য জল রয়েছে, সামান্য জল মানে ভেজা ভেজা মাটি, এই রকম মাটির মধ্যে কে ছিল, কচ্ছপ ছিল, সেটাকে প্রায় মারিয়ে দেওয়ার মতো লাঙলটা তার চলে গেল। যেই মাত্র সে দেখতে পেল, সে দেখার পরে সে কি করলো, এখানে কয়েকটা ইংলিশ, একটা রান ওভার, এই যে ইংলিশটা এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। এটাকে আমরা গ্রুপ ভার্ব। তো এই ভার্বে আমরা দেখলাম যে এখানে রান ওভার মানে গ্রুপ ভার্বের একটা ভার্ব দেখতে পেলাম। তারপরে টিডি গ্রিন, টিনি মানে ছোট, গ্রিন মানে সবুজ, একবারে টার্টেল মানে কচ্ছপ, ক্লড মানে কাদামাটি, ডার্ট মানে নোংরা, মানে জমিতে চাষ করছে সে তো নোংরাই থাকবে। হি পিকড আপ, দেখার পরে সে কি করলো, হি পিকড আপ দ্য টার্টেল আপ, এই যে পিকড আপ, এই এটাও একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে তুলে ধরা, রাস্তায় কোনো কিছু পড়ে আছে পিক আপ, হ্যাঁ এটাকে যখন পাস্টে করছি পিকড আপ, তো সে কি করলো, টার্টেলটিকে তুলে ধরলো, তুলে ধরে পিকড আপ দ্য টার্টেল এবং সেট, সেট অন, সেট অন মানে বসানো, হ্যাঁ বসালো, কোথায় বসালো, অন হিজ হেড, তাহলে সেট ইট অন হিজ হেড, তার মাথার উপরে বসালো, সেট অন হিজ হেড, তার মাথার উপরে সে কি করলো, ওই টিনি ছোট্ট সবুজ টার্টেলটিকে, কচ্ছপটিকে তার মাথার উপরে রাখলো। কেন রাখলো সে, হোয়ার হি নিউ, জন জানতো যদি আমি মাথার উপরে রাখি তাহলে এই কচ্ছপটি কিসে থাকবে, নিরাপদে থাকবে। তাহলে জন মাথার উপরে কচ্ছপটিকে কেন রাখলো, মাথার উপরে কচ্ছপটিকে এই কারণে রাখলো যে ওখানে থাকলে সে কি থাকবে, নিরাপদে থাকবে। When he was done with plowing, plowing মানে চাষ করা, প্লাউ মানে আমি বললাম লাঙল, কিন্তু প্লাউইং যখন করছি তখন চাষ করা, যখন তার চাষ করা শেষ হলো, when he was done মানে যখন সে শেষ করলো, কি শেষ করলো, তার লাঙল চাষ করা যখন শেষ হলো, জন প্লাকড দ্য টার্টেল, প্লাকড, ওকে, জন প্লাক, প্লাক মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফুল, আমি ফুল ভাঙছি, গাছ থেকে ফুল একটা ভাঙছি তখন আমি প্লাক বলি, প্লাক দ্য ফ্লাওয়ার, তার মানে ফুলটাকে ভাঙছি,
তো এখানে প্লাক মানে অ্যাকচুয়ালি মাথা থেকে ওটাকে নামানো। নামানো কাকে? সেই কচ্ছপটিকে নামানো। যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে কচ্ছপটিকে সে কি করলো, তার মাথা থেকে নামানো। প্লাক মানে এখানে নামানো। টু হিজ আটার সারপ্রাইজ, নামিয়ে কচ্ছপটিকে নামিয়েছে। নামিয়ে আটার সারপ্রাইজ মানে মুখ দিয়ে কোনো কথা না বলতে পারা। একবার আশ্চর্য হলো, সারপ্রাইজ মানে আশ্চর্য হলো। আশ্চর্য হয়ে সে দেখতে পেল, হি ফাউন্ড দ্যাট হি হ্যাড টার্নড ইনটু আ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, যে ওই কচ্ছপটি, যে ছোট্ট যে গ্রিন কচ্ছপটি ছিল, সেই কচ্ছপটি কিসে পরিণত হয়েছে? একটা পরীতে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, একটা পরীতে পরিণত হয়েছে। ওকে, একটা পরীতে পরিণত হয়েছে কচ্ছপটি, এবং সেটা তার হাতের উপরে স্টুড আপন মানে দাঁড়িয়ে রয়েছে। স্টুড আপন দাঁড়িয়ে রয়েছে। কোথায় দাঁড়িয়ে রয়েছে? তার হাতের তালুতে। পাম মানে হাতের তালু, এবং তার দিকে ঝুঁকে রয়েছে। বাউ মানে বোর্ড মানে এখানে ঝুঁকে থাকা, তার দিকে ঝুঁকে রয়েছে। এই পরীটি দেখতে পাচ্ছি, তো তার দিকে ঝুঁকে রয়েছে। তারপরে এবার পরীটি যে কথাটা বলছে সেটা আমরা দেখব। কি বলছে? আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। পরীটি জনকে বলছে, কে আছে এদিকে? জন আছে। জনকে বলছে যে তোমার দয়ালু ভাবের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যে তুমি যে দয়া করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। টেল মি ইওর হার্টস ডিজায়ার, তুমি তোমার মনের ইচ্ছার কথা বলো। হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছা, যে তুমি টেল মি আমাকে বলো। মানে এই পরী কি করছে? জিজ্ঞাসা করছে। কাকে জিজ্ঞাসা করছে? এই জনকে জিজ্ঞাসা করছে, তোমার মনের মধ্যে কি আছে আমাকে বলো। আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, যেহেতু তুমি আমার জীবন বাঁচিয়েছো, যেহেতু তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার জন্য তুমি যা বলবে আমি সেটাকে দেওয়ার চেষ্টা করব। মানে আই গ্র্যান্ট করব, আমি সেটাকে দেব। আই উইল গ্র্যান্ট, গ্র্যান্ট করব। সেই পরীটি বলল। জন বাউড ব্যাক বাট সেড নাথিং। জন মাথাটা নিচু করলো। আমি বললাম এই যে বাউড শব্দটি অর্থ, যার অর্থ হচ্ছে মাথা নিচু করে থাকা। সে মাথাটা নিচু করলো, কিন্তু কিছু মুখ দিয়ে বলল না। অলদো মানে যদিও, হিজ হার্ট ইয়ার্ন, তার মন হার্ট মানে এখানে মনের কথা বলছি। ইয়ার্ন মানে প্রবল ইচ্ছা, তার মনের মধ্যে প্রবল ইচ্ছা ছিল টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যাওয়ার তার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু সে মন দিয়ে he did not express his wish, কিন্তু তার মনের ইচ্ছা সে প্রকাশ করতে পারলো না। কেন? তার মা তাকে মানা করেছে যে না ভাই, তুমি তো চাষার ছেলে, তুমি সমুদ্র যাত্রা সম্পর্কে তোমার ধারণা নেই। সেই কারণে জন চুপচাপ কিন্তু থেকে গেল। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড, ওই পরীটি, এই যে পরীটি ছিল, এ কিন্তু জনের মনের মধ্যে কি আছে সেটা কিন্তু সে জানতো, পড়ে ফেললো। কুড রিড আ হার্ট ইজিলি টু, তার মনের মধ্যে কি চলছে, জনের মনের মধ্যে কি চলছে সেটা পরীটি বুঝতে পারলো। বুঝতে পেরে হি সেড, সে বলল, আই সি ইউ উইশ টু গো টু সেইলিং, আমি দেখতে পাচ্ছি তোমার মনের মধ্যে কি চলছে, তুমি সমুদ্র যাত্রা করতে চাও, কিন্তু তুমি বলছো না। জনের মুখের সামনে পরীটি বলে ফেললো। পরীটি জনের মুখের সামনে এই কথাটি বলে ফেললো যে তুমি সমুদ্র যাত্রা করতে চাও, কিন্তু তুমি আমাকে বলছো না। এই হলো। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেমন মেনশন, আমি পড়ানোর সময় বলেছি উল্লেখ করা কোনো কিছু, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু মনে না রাখা এরকম কথা। ক্লড মানে অ্যাকচুয়ালি কাদামাটিকে বোঝায়। প্লাক মানে আমি বললাম যে প্লাক মানে ভাঙা বা তোড়া, আর ইয়ার্ন মানে হচ্ছে প্রবল ইচ্ছা। এবার লেটস ডু, চলো যাই করি। কি করতে বলছে এখানে? অ্যাক্টিভিটি 1, আমাদের অ্যাক্টিভিটি 1 এর মধ্যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, আমাকে টিক করতে বলেছে অল্টারনেটিভ। এখানে কতগুলো অপশন দেওয়া আছে, সেইগুলো তার মধ্যে আমাকে একটা কি করতে হবে, আমাকে টিক মারতে হবে। যেমন দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি, মানে ছেলেটি কি হতে চাইতো, একজন ডক্টর হতে চাইতো, নাকি স্পোর্টসম্যান, নাকি সেলার, কি হতে চাইতো? তাহলে যেটা উত্তর হবে তোমরা সেটা করবে। আমি যেমন একটা বলে দিচ্ছি, সে সেলার হতে চাইতো।
তোমরা উত্তর করবে মাদার টোল্ড দ্য ল্যাড, মা তার ছেলেকে বলতো, কি বলতো, যে হি নিউ দি স্মেল অফ, কিসের গন্ধ সে জানে, সয়েলের গন্ধ নাকি ফুডের গন্ধ নাকি ফ্লাওয়ারের গন্ধ, কিসের গন্ধ সে জানে, সেটা আমি পড়িয়েছি যে সে ঋতু পরিবর্তন সম্পর্কে তার ধারণা আছে, মাটির গন্ধ নিয়ে তার ধারণা রয়েছে। সুতরাং সেই উত্তরটা তোমরা পড়ো এবং দাও। জন পুট দ্য টার্টেল ওয়ান হিজ, জন টার্টেলটিকে, কচ্ছপটিকে কোথায় রেখেছিল? তার পেছনে রেখেছিল নাকি মাথার উপরে রেখেছিল না হাতের উপরে রেখেছিল, কোথায় রেখেছিল? তোমরা সেটা উত্তর দেবে। ফেয়ারিম্যান পরিটি ওয়ান্টেড টু নো, জনের কি ইচ্ছা জানতে, পরিটি জনের কোন ইচ্ছার কথা জানতে চেয়েছিল, কিসের কথা জানতে চেয়েছিল, তার বয়সের কথা নাকি তার নাম জিজ্ঞাসা করেছিল না তার মনের ইচ্ছা জিজ্ঞাসা করেছিল, কোন জিনিসটা জিজ্ঞাসা করেছিল বা জনের কাছ থেকে জানতে চেয়েছিল? এটা হলো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2 তে যেটা বলেছে, এখানে আমাকে রিঅ্যারেঞ্জ মানে কতগুলো ঘটনা দিয়েছে, আমরা যে টেক্সটটা পড়লাম সেই টেক্সট থেকে আমাকে ঘটনাগুলো, যে কোন ঘটনাটা আগে হয়েছে কোন ঘটনা পরে হয়েছে, যেমন আমি বলি এখানে যে জন মিট করলো, কার সাথে দেখা হলো, জনের দেখা হলো একটি ছোট কচ্ছপের সাথে। তারপরে দ্বিতীয়তে কথা বলেছে যে জনের মা জনকে বলতো যে তুমি ভাই একজন চাষার ছেলে, তুমি হচ্ছে একজন চাষার ছেলে। টার্টেল চেঞ্জ টু দ্য টিনি, কচ্ছপটি একটি ছোট পরীতে পরিণত হলো। জন প্লাক দি টার্টেল ফ্রম হিজ, মাথা থেকে তার নামালো কচ্ছপটিকে, জন তার মনের কথা প্রকাশ করলো না, জন বাউড ব্যাক, সে মাথা নিচু করে থাকলো। তাহলে কোন ঘটনাটি এখানে প্রথম? তাহলে যেমন এখানে জনের মা তাকে বলতো যে তুমি ভাই চাষার ছেলে, এটা হবে 1 নম্বর ঘটনা, আমি একটা বলে দিলাম। 2 নম্বর ঘটনা যেটা হবে সেটা হচ্ছে যে জন মিট করলো কার সাথে, টার্টেলের সাথে। তারপরে কি করলো, তারপরে যেটা করলো জন এখানে তার মাথা থেকে নামালো, এটা 3 নম্বর ঘটনাতে হবে। 4 নম্বর ঘটনাতে যখনই নামালো সেটা পরিবর্তন হয়ে গেছে। 5 নম্বর ঘটনা আমি আর বলছি না, বাকি তোমরা করবে। 5 এবং 6 কোনটা হচ্ছে, এই দুটোর মধ্যে কিছু একটা হবে, তোমরা করবে। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তর দেওয়ার। অ্যাক্টিভিটি 3-এ দেখো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট, যে তোমার কেন মনে হয়, তোমার কি মনে হয়, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করছো যে জ্যান কেন মনে করেছিল যে টার্টেলটাকে যদি তার মাথার উপরে রাখে তাহলে সে নিরাপদে থাকবে? কেন তোমার মনে হয় যে জন কেন মনে করলো এরকম যে মাথার উপরে রাখলে সেটি নিরাপদে থাকবে? তোমার কি মনে হয় সেটা উত্তর তুমি লেখো। তাহলে তোমরা করবে, আমি প্রশ্নটা বুঝিয়ে দিলাম, আমি অলরেডি টেক্সট পড়ানোর সময় বলে দিয়েছি যে কেন সে থাকবে মাথার উপরে রাখলে। এবার সেই লেসন 1-এরই মানে ব্রেক করে আরেকটি প্যাসেজ আমাদের পড়তে হবে। লেটস কন্টিনিউ, চলো যাই তাহলে আবার শুরু করা যাক। এই প্যাসেজে কি রয়েছে, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, মানে পরেটি কাকে বলছে, জনকে বলছে কথাগুলো। কি বলছে যে যেহেতু, সিন্স মানে যেহেতু, ইউ পুট মি, পুট অন, এই যে পুট অন মানে পরিধান করা, এটাও একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তাহলে যেহেতু এখানে কিন্তু পুট ওয়ান মানে রাখা, তাহলে যেহেতু তুমি আমাকে রেখেছো, কোথায় রেখেছো, তোমার মাথার উপরে, মানে পরিটি জনকে বলছে যে যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে রেখেছো, মাথাতে যেরকম একজন মানুষ টুপি পরে থাকে, হ্যাট মানে টুপি, হ্যাট মানে টুপি, যাতে আমি, টু কিপ মি সেফ, যাতে আমি নিরাপদে থাকি তার জন্য তুমি আমাকে কোথায় রেখেছো, তোমার মাথার উপরে রেখেছিলে। যেমন একজন মানুষ তার মাথার উপরে কি পরে, টুপি পরে থাকে, ঠিক সেই রকম তুমি আমাকে রেখেছিলে। তার জন্য আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, তার বদলে যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে টুপির মতো করে আমাকে রেখেছো, তার জন্য তার বদলে আমি তোমাকে একটা কি দেব, আই শ্যাল গিভ ইউ, আমি দেব এক অন্য রকমের ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, পরিবর্তে আমি কি দেব, এক অন্য রকমের ক্যাপ মানে একটি টুপি তোমাকে আমি দেব, যে টুপিটা একজন নাবিকের খুব দরকার এবং নাবিকের খুব ইচ্ছা যে ওই রকম যদি টুপি পাই কত ভালো হতো। তো এইরকমই একটি আমি টুপি দেব, যে টুপিটি
এ ক্যাপ, তাহলে টুপিটার বৈশিষ্ট্য কি থাকবে? একটা বাতাসে টুপি থাকবে, বাতাসে পরিপূর্ণ একটা টুপি থাকবে। আ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা বাতাসে পরিপূর্ণ তোমাকে টুপি দেব। বাট কিন্তু দেয়ার দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কতা রয়েছে, একটা সাবধানতা অবলম্বন করতে হবে, একটা সাবধানতা রয়েছে। কি? নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষ উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। এই টেক অফ হচ্ছে, এটাও গ্রুপ ভার্ব। দেখো তোমরা অনেকগুলো গ্রুপ ভার্বও শিখে যাচ্ছে, তোমাদের এটা কিন্তু জানতে হবে গ্রামারে। তাহলে টেক অফ তার মানে এখানে বললো যে একটা সাবধানতা, যে টুপিটা কেউ খুলতে পারবে না মাথা থেকে, কেউ খুলতে পারবে না, টেক ইট অফ। এই কথা বলেই, এই কথা বলার পরেই দেন উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে চোখের পলক, একবারে চোখের পলক পড়তেই ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া, ওই পরীটি অদৃশ্য হয়ে গেল। সাথে কি করলো? অদৃশ্য হওয়ার সাথে সাথে লিভিং, লিভিং মানে ফেলে যাওয়া, কি ফেলে গেল? ফেলে গেল স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, ফেলে গেল স্ট্রাইপড মানে দাগ কাটা, এরকম এরকম দাগ কাটা স্ট্রাইপ করা একটা টুপি ফেলে গেল। ইয়াং জন, সেই যুবক জন কি করলো? পুট দ্য ক্যাপ অন হিজ হেড, আমি কিছুক্ষণ আগেই বললাম যে পুট অন মানে পরা, সে কি করলো? টুপিটা মাথায় পরে নিল। এবং ran হোম টু টেল হিজ মাদার, এবং সে বাড়ির দিকে দৌড়ে গেল তার মাকে এই খবরটি দেওয়ার জন্য, যে মা এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে আমরা এই প্যাসেজে, এই ফার্স্ট প্যারাগ্রাফে যে গল্পটা দেখলাম, যে যেহেতু জন পরীটিকে তার মাথার উপরে একজন টুপির মতো রেখেছিল, সেই কারণে পরীটি তাকে একটা তার পরিবর্তে একটি টুপি দিল, যে টুপিটা একজন নাবিকের খুব দরকার, ওই রকম একটা টুপি। কিন্তু টুপিটার সাথে সাবধানতা এটা ছিল যে কোনো মানুষ টুপিটাকে তার হাত দিয়ে খুলতে পারবে না। এই কথা বলেই একটা টুপি, একটা দাগ কাটা টুপি সেখানে ফেলে দিয়ে পরীটি অদৃশ্য হয়ে গেল। জন সেই টুপিটি মাথায় পরে দৌড়ে তার মার কাছে গেল এই কথাটি বলার জন্য। তার মা সমস্ত বৃত্তান্ত শুনলো, জনের মা। তার বৃত্তান্ত শোনার পরে সেই মহিলা বলল, সি সেড, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এইরকম টুপি দিয়ে কিছু হবে না, ওইগুলো ছাড়, তাতে কিছু আসে যাবে না, তাতে কিছু ভালো কিছু হবে না। বাট দি ল্যাড উড হ্যাভ নান অফ হার কশন, কিন্তু কশন মানে সাবধানতা, কিন্তু তার মার কোন রকম সাবধানতার কথা সে শুনতে চাইল না। বাট দি ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশ্চেন, তার কোনো বারণ সে শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে মানে পরের দিন খুব সকালবেলায়, সে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সে মাথায় টুপি পরে সে কি করলো? হি র্যান অফ টু দ্য সি, র্যান অফ মানে ছুটে যাওয়া। কোথায় ছুটে গেল? সে সমুদ্রের দিকে ছুটে গেল, ও সমুদ্রের দিকে ছুটে গেল। অন সেইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, শোর মানে তীরে, সমুদ্রের তীরে দেখলো যে একটি অ্যাঙ্কার মানে বাধা রয়েছে, কি বাধা রয়েছে? একটি জাহাজ বাধা রয়েছে, শিপ মানে জাহাজ বা বড় নৌকা। তো সে দেখলো যে সমুদ্রের ধারে একটি বড় জাহাজ বাধা রয়েছে। সেটা দেখে ক্যাপ্টেনকে সে রিকোয়েস্ট করলো, জাহাজের যে ক্যাপ্টেন, হি রিকোয়েস্টেড দি ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, তাকে জাহাজে নেওয়ার জন্য জাহাজের যে ক্যাপ্টেন তাকে রিকোয়েস্ট করলো যে আমাকে যদি আপনাদের সাথে নেন খুব ভালো হয়। দাস এইভাবেই বিগন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। তাহলে আরো একটা ইংলিশ শিখলাম আমরা, কি শিখলাম? সি ভয়েজ, সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। এইভাবে জনের কি হলো? সমুদ্র যাত্রা শুরু হলো। তাহলে এই প্যারাগ্রাফে বুঝে গেলাম যে তার মা তাকে বলল, কিন্তু তার মার কোন রকম বাধা না শুনে বা সাবধানতা না শুনে জন কি করলো? পরের দিন টুপিটা পরে সে সমুদ্রের দিকে ছুটে গেল। সমুদ্রের তীরে দেখলো একটি জাহাজ বাধা রয়েছে, সেটা দেখে জাহাজের যে ক্যাপ্টেন ছিল, নাবিক ছিল, তাকে বলল যে আমাকেও সঙ্গে নাও, আমিও সমুদ্র যাত্রা করতে চাই। এই কথা শুনে ক্যাপ্টেন রাজি হলো এবং তাকে জাহাজে নিল, এবং এইভাবেই শুরু হলো
জন নামে যে ছেলেটি ছিল তার সমুদ্র যাত্রার গল্প এইভাবে শুরু হলো। Well, the wind cap worked as the fairy had said. ঠিক পরীটি যেমন বলেছিল তেমনই ভাবে ওই টুপিটা কাজ করত, কিন্তু একটা কন্ডিশন প্রিভেল মানে অস্তিত্ব তখন এক্সিস্ট করত, মানে একটা শর্ত তখন এই টুপিটার সাথে জুড়ে ছিল। কি শর্ত? কি শর্ত জুড়ে ছিল? শর্তটা এটা যে এই টুপিটার যেমন ভালো একটা দিক ছিল তেমনই একটা খারাপও দিক ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, যে প্রত্যেক জিনিসের যেমন ভালো এবং খারাপ দিক থাকে, এই টুপিটারও কিন্তু এই যে দেখো জন নামে যে ছেলেটি সে টুপি পরে আছে, এর ভালো দিকটা কি ছিল, খারাপ দিকটা কি ছিল? তাহলে ভালোও ছিল। এবার বলছে দেখো খারাপ ছিল কেন? কেন খারাপ ছিল? যে জন কুড নাইদার টেক ইজ ক্যাপ, আমি বললাম টেক অফ মানে খোলা, ফ্রেজাল ভার্ব, বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, যে জন এই টুপিটার খারাপ এটা ছিল যে জন টুপিটা তো পরে নিয়েছে, এবার টুপিটা ও ক্যাপ্টেনের সামনেও খুলতে পারবে না এবং কি ঘুমাতে যাবে যখন তখনও খুলতে পারবে না, মাথায় সবসময় ওকে পরে থাকতে হবে। তাহলে একটা টুপি মাথায় কি সর্বক্ষণ পরে থাকা ভাল লাগবে? এটা একটা খারাপ দিক, যে কোনোভাবে টুপিটা খোলা যাবে না মাথা থেকে। আর এর ভালো দিকটা কি? ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আর ভালো দিকটা ছিল এটা, এখানে দুটো ইংরেজি আছে, একটা লুজ মানে হারিয়ে যাওয়া, তার মানে যে টুপিটা যদি কেউ খুলতেই না পারে তাহলে টুপিটি হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, অথবা কেউ চুরি করে নেবে এইরকম ভয়ও নেই। তার মানে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই টুপিটি, এটা একটা। আর খারাপ দিকটা যে ও খুলতে পারবে না। তাহলে এই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, যে টুপিটার খারাপ দিক কি আর ভালো দিক কি, এটা একটু তোমরা ভালো করে রিডিং পড়ে নেবে যে ভালো দিকটা কি খারাপ দিকটা কি। এবার এই টুপিটা দিয়ে কি হতো সেটা একটু পড়ি। সিন্স যেহেতু ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার কল্ড ফর and wind that John could supply, he soon become very popular. Popular মানে জনপ্রিয় হয়ে যাওয়া। ধীরে ধীরে কিছুদিনের বা কয়েকদিনের মধ্যে জন কি হলো, জাহাজের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গেল। কেন হলো? বলছে যে নাবিকদের, ইট ওয়াজ উইন্ড এটা যে বাতাস, সেলার কল্ড ফর নাবিকরা যখন বলতো যে যে নৌকাটা হয়তো উত্তর দিকে চলছে, দক্ষিণ দিক থেকে বাতাস চাই, তাহলে জন টুপিটাকে ঘোরাতো আর ঠিক সেই রকম বাতাস চলে আসতো, ফলে নৌকা বা জাহাজ চালাতে খুব সুবিধা হতো। নাবিকরা যেদিকে যখন বাতাস চাইতো জন সেই রকম ভাবে সাপ্লাই করতে পারতো। ফলে নাবিকদের মধ্যে কি হলো, জন খুব জনপ্রিয় হয়ে উঠলো। তাহলে এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করে যে জন কেন জনপ্রিয় হলো? তাহলে জনপ্রিয় এই কারণে হলো যে জাহাজে যখন যখন যেদিক থেকে বাতাসের দরকার পড়তো সেদিক থেকে সে বাতাস ডেকে আনতে পারতো টুপিটা শুধু ঘুরিয়ে দিয়ে। when he twisted মানে ঘোরানো, যখন সে টুপিটাকে সে ঘোরাতো, he could summon মানে ডেকে আনতে পারতো, summon মানে ডাকা। কাকে ডেকে আনতে পারতো? দ্য ইস্ট উইন্ড পূর্ব দিকের বাতাস, এমনকি পশ্চিম দিকের বাতাস। শুধু তাই নয়, পূর্ব পশ্চিম শুধু তাই নয়, হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, মানে যেদিক থেকে যখন বাতাস দরকার হতো, পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দক্ষিণ, যখন যেরকম দরকার হতো সেই রকম বাতাস জন ডেকে আনতে পারত। ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রেজড সেলার and let him ashore. The captain would therefore, আর এই কারণে নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার, মানে সব থেকে কি বলবো প্রাইজ সেলারের মধ্যে, এখানে যে লিস্টটা দেখো, এখানে এই যে লিস্টগুলো আমরা পড়াচ্ছি এখানে লাল কালি দিয়ে, নিচে ওইগুলোই রয়েছে। তো এই মানেগুলো একটু পড়ে নেবে, এগুলো আমাদের সিনোনিমের মধ্যে আসতে পারে। তো আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম। এই প্রাইজড সেলার মানে সেই কারণে সে কি হলো, সব থেকে
মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একজন নাবিকে পরিণত হলো। কে? জন। জন একটি গুরুত্বপূর্ণ নাবিকে পরিণত হলো। তারপরে ফর আ ইয়ার, এরকম বছর গেল, দিন গেল, জন ডিড নট সেট ফুট ওয়ান ল্যান্ড, যে এরকম করে বছর পেরিয়ে গেল, জন মাটিতে পা রাখেনি। কোথায় পা রাখেনি জন? মাটিতে পা রাখেনি। হি স নাথিং, সে মাটি, জঙ্গল, ফসল কিছুই দেখেনি সারা বছরে, শুধু দেখেছে তো কি? চার্নিং অফ দ্য ওয়েভস, মানে সমুদ্রের প্রবল ঢেউ শুধু দেখেছে। সে দেখেছে তো চার্নিং অফ দ্য ওয়েভস, মানে সমুদ্রের যে বড় বড় ঢেউ, সেই ঢেউগুলো সে দেখেছে। এতদিন, এক বছর সে যাত্রা করছে, সমুদ্র যাত্রা, কোথায় সে মাটিতে পা ফেলে দেখেনি। এর ফলে দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার মনের মধ্যে, আই স্ট্রং ডিজায়ার টু সি, তার মনের মধ্যে প্রবল ইচ্ছা হলো আবার সে কোথায় ফিরে যাবে? মাটিতে ফিরে যাবে, আবার সেই জমিতে সে ফিরে যাবে। এই রকম তার একটা প্রবল ইচ্ছা মনের মধ্যে জাগলো। এটা আমাদের সেকেন্ড প্যাসেজ ছিল, এবং সেকেন্ড প্যাসেজ থেকে আবার আমরা অ্যাক্টিভিটি, ফার্স্ট প্যাসেজ থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত করেছি। এখানে আমরা অ্যাক্টিভিটি 4 করব। অ্যাক্টিভিটি 4 যেগুলো চেয়েছে, এখানে কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স, মানে পূরণ করতে হবে, কতগুলো বাক্য দেওয়া আছে যেটা পুরোটা নেই, আমাকে কিছুটা ইনফরমেশন দিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। দ্য ক্যাপ, যেমন একটি আমি বলে দিচ্ছি, দ্য ক্যাপ দ্যাট সেলার মোস্ট ডিজায়ার, এমন একটা টুপি, যে টুপিটা নাবিকদের জন্য খুব খুব ইচ্ছার টুপি। সেই টুপিটা কি? উইন্ড ক্যাপ। সেই টুপিটার আমরা কি বলি নাম? উইন্ড ক্যাপ। তাহলে হয়ে গেল আনসার। সেইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, সমুদ্রের ধারে একটা জাহাজ দাঁড়িয়ে থাকতে দেখে জন কি করেছিল? জন রিকোয়েস্টেড দি ক্যাপ্টেন, জন রিকোয়েস্ট করেছিল তাকেও নিয়ে নেওয়ার জন্য। বাই টুইস্টিং দ্য ক্যাপ, টুপিটাকে ঘুরিয়ে দিয়ে জন ডেকে আনতে পারতো। কোন? বাতাসকে ডেকে আনতে পারতো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, জন আবার জমি দেখতে ইচ্ছা করলো তার মনের মধ্যে। কেন? সে গত 1 বছরে সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি, তাই মনের মধ্যে আবার তার পূর্বের সেই প্রবল ইচ্ছা জমি দেখার, আবার সেই ঋতু পরিবর্তন, আবার সেই তার জমি, আবার তার ফসল, আবার মাঠ, বাড়ি, এইগুলো তার দেখার জন্য মনের মধ্যে প্রবল ইচ্ছা জাগলো, প্রবল ইচ্ছা জাগলো। এবং অ্যাক্টিভিটি 5, এখানে অ্যাক্টিভিটি 5-এ কতগুলো কোয়েশ্চেন দিয়েছে। কি দিয়েছে? হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, যে কেন ওই পরীটি, কেন পরীটি জনকে উইন্ড ক্যাপ দিতে চাইলো, একটা বাতাসে টুপি কেন দিতে চাইলো? কেন দিতে চাইলো? বলেছিলাম একদম গল্পের সেকেন্ড প্যাসেজে আমি শুরুতেই বলেছি যে তাকে একটা টুপির মতো করে তাকে রেখেছিল, যেহেতু পরীটিকে জন যেহেতু তার মাথার উপরে টুপির মতো করে রেখেছিল, তাই তিনি, এবং জনের মনের মধ্যে ইচ্ছা ছিল সমুদ্র যাত্রা, তার জন্য এমন একটি টুপি তাকে দিতে চায় পরিবর্তে, যে টুপি একজন নাবিকদের খুব ইচ্ছার টুপি। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন, টুপিটার সাথে কোন শর্ত জড়িয়েছিল? শর্ত জড়িয়েছিল যে টুপিটা কোনো অবস্থাতেই কোনো হিউম্যান হ্যান্ড ওটাকে খুলতে পারবে না, এটাই ছিল শর্ত। তারপরে হঠাৎ করে জন খুব তাড়াতাড়ি নাবিকদের মধ্যে জনপ্রিয় হলো কি করে? নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল কি করে? লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। তাহলে কন্টিনিউ করতে গিয়ে আমরা দেখব, ও লেট মি গো অ্যাশোর, পরের যে প্যাসেজ আমরা 3 নম্বর প্যাসেজ আমরা পড়তে যাচ্ছি। তাহলে দুটো প্যাসেজ অলরেডি আমরা কমপ্লিট করে ফেললাম, 3 নম্বর প্যাসেজ শুরু করব। তোমরা যারা মানে ক্লাস 8-এর যে সমস্ত ছেলে মেয়ে রয়েছো, যারা ভিডিও ক্লিপটি দেখছো, তাদের যদি মনে হয় যে না বুঝতে পারছি বা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো যে ভালো লাগছে। যদি না বুঝতে পারো যে কোথাও এই প্রশ্নটা স্যার বুঝতে পারছি না, তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে স্যার এইটা বুঝতে পারছি না। বা তোমাদের যদি মনে হয় যে এই লেসনটা স্যার আমার একটু যদি আগে করিয়ে দেন, তাহলে সেভাবেও বলতে পারো, আমি সেভাবে করব।
হ্যাঁ, কিন্তু তোমাদের সাপোর্ট চাই, তোমাদের কাজে লাগছে কিনা আমি ভিডিওটা যে করছি, তোমাদের যদি কাজে মনে লাগে তাহলে অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তো 3 নম্বর প্যাসেজ, তো 3 নম্বর প্যাসেজে আমরা যেটা আলোচনা করবো আজকে, চলো দেখি। তাহলে লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড, বেগড মানে প্রার্থনা করা। জন কার কাছে প্রার্থনা করতো? ক্যাপ্টেনের কাছে। জাহাজের যে ক্যাপ্টেন ছিল তার কাছে সে প্রার্থনা, হাত জোড় করে সে প্রার্থনা করত, লেট মি গো, লেট মি, আমাকে একদিনের জন্য যেতে দিন, আমাকে জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য আমাকে বাড়ি যেতে দিন, আবার আমি ফিরে আসব। হোয়েন দে হ্যাড সাইটেড দি ল্যান্ড, সাইটেড মানে যখনই দেখতে পাওয়া, সাইট মানে দৃশ্য, সাইটেড যখনই কোনো জমি দেখতে পেত, যখনই কোনো মাঠ দেখতে পেত, জন বলতো আমাকে একদিনের জন্য যেতে দিন, আমি আবার ফিরে আসব। আবার ফিরে আসব। হি প্রমিস, সে কি করতো? শপথ নিয়ে বলতো, হি উড রিটার্ন, সে আবার ফিরে আসবে। কিন্তু ক্যাপ্টেন না ছোড়বান্দা তাকে কোনো মতেই ছাড়বে না, যে না তোমাকে ভাই যেতে দেওয়া হবে না। কিন্তু জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, নাবিক না শোনা সত্ত্বেও কিন্তু তার মনের মধ্যে কিন্তু এটা ইচ্ছা ছিল, একদিন না একদিন সে আবার জমিতে ফিরে যাবে, আবার সে বাড়ি যাবে। তার মনের মধ্যে কিন্তু এই ইচ্ছা ছিল। ড্রিমিং মানে স্বপ্ন দেখা, তার সে স্বপ্ন দেখা বন্ধ করলো না, স্বপ্ন দেখা বন্ধ করলো না। তাহলে আমরা এই প্যাসেজে কি দেখতে পেলাম? এই প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে জন ক্যাপ্টেনের কাছে, জাহাজের ক্যাপ্টেনের কাছে অনুরোধ করতো হাত জোড় করে, যে আমাকে একদিনের জন্য অন্তত মাঠ বা বাড়ি যেতে দেওয়া হোক, আমি ফিরে আসবো। কিন্তু জাহাজের যে নাবিক, যে ক্যাপ্টেন, তিনি কিন্তু কোনোভাবে তাকে ছাড়তে রাজি নন। একদিন ওয়ান কুইট আফটারনুন, একদিন এক কুইট মানে শান্ত, এখানে শান্ত দুপুর বেলায়, বিকেল বেলা মানে আফটারনুন, হি লে ফাস্ট অ্যাসলিপ, লে মানে শুয়ে থাকা, ফাস্ট অ্যাসলিপ মানে গভীর ঘুমের মধ্যে আসা। তাহলে কে? জনের কথা, সে গভীর ঘুম আসে, এবং সে ঘুমের মধ্যে ফেল টু ড্রিমিং অ্যাগেন, এবং সে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতে শুরু করে। কে শুরু করে স্বপ্ন দেখতে? একদিন বিকেল বেলায় খাওয়া দাওয়ার পরে জন কি হয়েছে? ঘুমিয়ে পড়েছে, গভীর ঘুমে, নিদ্রায় আচ্ছন্ন সে স্বপ্ন দেখতে শুরু করেছে। এবং আননন টু হিম, অজান্তেই মানে স্বপ্নের মধ্যেই, অজান্তেই দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, অজান্তেই তার স্বপ্নের মধ্যে সে কি দেখছে? অজান্তেই সে স্বপ্নের মধ্যে অ্যাকচুয়ালি জাহাজটি কোথায় এসে দাঁড়িয়েছে? অফশোর ফ্রম, তার যে পুরনো জমি, যে জমিটায় চাষ করতে গিয়ে সে কচ্ছপ পেয়েছিল, সেই জমিটার কাছে সমুদ্রের ধারে জাহাজটি দাঁড়িয়েছিল। কিন্তু সে তো স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে ইন জন ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি, র্যাপিডলি মানে খুব দ্রুত হারে। জন যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের মধ্যে ঋতু পরিবর্তন হচ্ছে, গ্রীষ্ম ঋতু, শীত ঋতু, এই ঋতু পরিবর্তন গুলো তাড়াতাড়ি হচ্ছিল, খুব দ্রুত হারে ঋতু পরিবর্তন হচ্ছিল। এবং অ্যান্ড অ্যাজ ইজ টার্নড সো ডেড জন ইন হিজ বেড, যে যটা ঋতু পরিবর্তন হচ্ছে, ও কি করছে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, এপাশ ওপাশ করছে। আর এপাশ ওপাশ করার ফলে ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, এর ফলস্বরূপ দ্য ক্যাপ অন হিজ হেড, যেহেতু জন বিছানায় স্বপ্ন দেখছে এবং স্বপ্ন, তার ফলে জন যে মাথায় টুপিটা পড়েছিল, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড, টুপিটাও ঘুরছে, এদিক ওদিক ঘুরছে। এবং এদিক ওদিক ঘোরার ফলে আমি আগেও বললাম যে টুপিটা এদিক টুইস্ট হলে, এদিক ওদিক ঘোরাঘুরি করলেই সে হাওয়া আসবে। আর এর ফলে ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, হঠাৎ করে একটা ঝড়ের আবির্ভাব হয়েছে। স্কোয়াল একটা ঘূর্ণি ঝড়ের আবির্ভাব হয়েছে, একেবারে পরিষ্কার আকাশ, সেখান থেকে হঠাৎ করে কি হয়েছে? ঝড়ের আবির্ভাব হয়েছে। আর সেই ঝড় এসে দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং,
কোন রকমের সাবধানতা অবলম্বন না করে সেই কোথায় কি এসে পড়েছে, সেই ঝড় এসে পড়েছে। হিট মানে আঘাত করেছে কাকে, জাহাজটিকে আঘাত করেছে। কেন, আকাশে যদি মেঘ বা ঝড়ের সম্ভাবনা হয় তাহলে নাবিকরা সাবধান হয়ে যায়, সেইভাবে তারা প্রিকশন নেই। কিন্তু এটা তো একবার আকাশ পরিষ্কার, নাবিকরা ভাবতে পারেনি। হঠাৎ করে জাহাজটা এসে মানে ঝড়টা এসে জাহাজে ধাক্কা মেরেছে। আর এর ফলে যে ঘটনা ঘটলো, দ্য উইন্ড হ্যাড বিন ওয়ারলিং, ওয়ারলিং মানে সেটা ঝড়টা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর এই ঘূর্ণিঝড় কোথায় এসে লাগছে, বোট টিয়ারিং দ্য সেল, জাহাজের যে এগুলো ছিল সেইগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। টিয়ারিং মানে ছিঁড়ে যাওয়া। স্ন্যাপিং দ্য স্পেয়ার, স্ন্যাপিং দ্য স্পেয়ার্স। আমরা যদি এই ছবিটা যদি দেখি, এই যে দেখো এই ছবিটা দেখলে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এবার ছিঁড়ে যাচ্ছে না, প্রচন্ড তুফান এসে লাগছে যখন। আগে ওই পালতোলা নৌকাগুলো তো আমরা দেখতে পেতাম, পালতোলা নৌকাগুলো, তো সেই এসে কি করছে, ওর প্রত্যেকটা পার্টস গুলো কি হচ্ছে, স্ন্যাপিং দ্য স্পেয়ার্স মানে ছিঁড়ে যাচ্ছে। এবং সেইলার, জাহাজের যে ক্যাপ্টেন ছিল, সে চিৎকার করে উঠলো। ও বুঝে গেছে যে এটা কার জন্য হচ্ছে, এটা কার জন্য হচ্ছে, জনের জন্য হচ্ছে। জন চিৎকার করে বলল এটা জনের ভুলের জন্য এই ঝড় এসেছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার, সমস্ত নাবিকরা কি হলো, চিৎকার করে উঠলো। শাউটেড মানে চিৎকার করা, ক্রুদ্ধ হয়ে, অ্যাঙ্গার মানে ক্রুদ্ধ বা রেগে যাওয়া। তার সাথে সাথে ভয় যে প্রচন্ড জোরে একটা ঝড় এসেছে। এবং ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটাকে তারা খোলার চেষ্টা করলো। ক্যাপ্টেনরা তার মাথা থেকে, জনের মাথা থেকে টুপিটা খোলার চেষ্টা করলো, যে যদি টুপিটা খুলে যায় তাহলে ঝড়টা থেমে যাবে। কিন্তু তারা চেষ্টা করা সত্ত্বেও তারা অসফল রইল। আনসাকসেসফুল মানে অসফল। কেন অসফল, এটা তো সেই পরের টুপিটা যেটা শর্তই ছিল যে কোনো মানুষ সেই টুপিটা হাত দিয়ে খুলতে পারবে না। তারা বারবার তারা বারবার টানতে লাগলো টুপিটা ধরে এবং ঘোরাতে লাগলো, টুইস্টেড ইট, তার মানে বারবার ঘোরাচ্ছে, বারবার এ হচ্ছে। তারপরে আরো ঝড় আস্তে আস্তে আরো প্রবল ঝড়ে পরিণত হচ্ছে। এবং প্রবল ঝড় হলে সেখানে সমুদ্রের ঢেউ, উত্তাল ঢেউ, এই যে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারছো যে বিশাল বড় 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 ঢেউ এসে জাহাজটাকে মনে হচ্ছে ডুবিয়ে দিতে চাইছে। সো দ্য স্কোয়াল বিকাম, যে এই যে বিভিন্ন দিক থেকে আসা যে ঝড়, সেটা আস্তে আস্তে কিসে পরিণত হলো, প্রবল স্টর্মে, প্রবল ঝড়ে পরিণত হলো। এবং এত বড় ঝড়, নাবিকরা বলছে যে আমাদের দেখা দৃশ্যতে এইরকম এত বড় ঝড় হয়তো এর থেকে বড় আর ঝড় হতে পারে না, এইরকম ঝড়। দ্য ক্যাপ্টেন ওয়ার্ডার্ড হিজ মেন, জাহাজের যে ক্যাপ্টেন তিনি তার লোকেদের কি করলো, নির্দেশ দিল, নির্দেশ দিল কি করে, অর্ডার করলো টু ব্রিং জন বিফোর হিম, যে তার সামনে জনকে আনা হোক। জাহাজের ক্যাপ্টেন বলল যে জনকে ধরে আমার সামনে নিয়ে এসো। In anger, he grabbed him by the tail of his strapped cap. He grabbed him, যে তার ওই টুপির যে ওই স্ট্র্যাপড ক্যাপ মানে যে তার দাগ কাটা যে টুপিটা ছিল, সেই টুপির একেবারে মাথাটা ধরে জনকে গ্র্যাবড মানে ধরে নিয়ে আসা, টেনে হিচড়ে নিয়ে আসা মানে গ্র্যাবড করা, তাকে নিয়ে আসলো। টুইস্টেড হিম অ্যান্ড থ্রাইস, এর ফলে টুপিটা বারবার ঘুরছে। থ্রাইস মানে 3-4 ঘুরে গেলেন। ফ্ল্যাং, তাকে ফ্ল্যাং মানে ছুড়ে ফেলে দাও, ফ্ল্যাং আউট টু দা সি, জনকে একেবারে টুপি সহ তাকে কি করলো, তাকে সমুদ্রে ছুড়ে ফেলে দিল। But the winds caught up by the cap spun the ship 3 times around. এবং যেহেতু বারবার টুপিটাকে ঘোরানো হয়েছে, ফলে বাতাস তো চারিদিক থেকে এসেছে এবং চারিদিক থেকে এসে আরো 3 গুণ গতিতে জাহাজের উপর এসে ধাক্কা লাগলো। এর ফলে জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, এবং জনকে যেহেতু সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তার কারণে কি হলো, জন একেবারে ঢেউয়ের নিচে চলে গেছে এবং ক্যাপ কেম অফ হিজ হেড, এবং মাথা থেকে টুপিটা খুলে গেছে। Soon the storm stopped. শীঘ্রই কি হলো, কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে কি হলো, শীঘ্রই
মানে টুপিটা যেই মাত্র তার মাথা থেকে খুলে যাওয়ার সেই সাথে সাথে কি হয়েছে, ঝড়টাও থেমেছে। জন সোয়াম অ্যাশোর, অ্যাশোর মানে তীরে, সমুদ্রের তীরে সে কি করলো, সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম, সে সাঁতার কেটে, জন সাঁতার কেটে কি হলো, তীরে এসে পৌঁছালো, সমুদ্রের তীরে এসে, এবং তার সাথে সাথে ক্যাপ ফলোড হিম, মানে তার সাথে সাথে টুপিটাও সাঁতরে একেবারে সমুদ্রের তীরে এসেছে। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে জমিতে বা সমুদ্রের তীরে এসে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, সে কি করলো, সমুদ্র থেকে ওই ক্যাপটাকে তুললো, মানে টুপিটাকে সে তুললো, এবং ran home to his mother and farm, সে তার মার কাছে এবং জমিতে দৌড়ে গেল টুপিটাকে সাথে নিয়ে। again in winter, আবার শীতকালে এসছে। when the snow lay heavy on the field, চারিদিকে জমিতে লে মানে পড়ে যাওয়া, কি পড়েছে, স্নো পড়েছে, মানে বরফ পড়েছে। কোথায় পড়েছে, এবার জমির ওপর একবারে পুরো আস্তরণ হয়ে বরফ পড়েছে। হি বিগেন টু ড্রিম অফ দ্য সি, আবার সে স্বপ্ন দেখতে লাগলো কিসের, যে আবার সে সমুদ্রে ফিরে যাবে, আবার সে সমুদ্রে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ মানে আলমারি, জন কি করলো, আলমারির কাছে গেল। গট আউট মানে বের করা, দ্য ফেয়ারি ক্যাপ, সেই পরীর দেওয়া টুপিটাকে সে বের করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, কোনো কিছুর দিকে যদি একবারে পলক না ফেলে একদিকে তাকিয়ে থাকে সেটাকে স্টেয়ার্ড অ্যাট, সে এক দৃষ্টে কি হলো, তাকিয়ে থাকলো। ফর এ লং মোমেন্ট, অনেকক্ষণ সে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মানে ঢেকে নেওয়া, হ্যাঁ, যে সে তার শার্টের মধ্যে কি করলো, টুপিটাকে ঢেকে নিয়ে, মানে লুকিয়ে, অ্যাকচুয়ালি টাকিং মানে লুকিয়ে, তার শার্টের মধ্যে। হি ran আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে কোথায় গেল, সে মাঠের দিকে গেল, সেই জমিটা যেখানে সে টুপিটা পেয়েছিল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে টুপিটাকে রেখে দিল, কোথায় রাখলো, আন্ডার এ স্টোন, একটা পাথরের নিচে টুপিটাকে রেখে দিল। টুপিটাকে রেখে দিল, সে জানতো যে এই পাথরের নিচে যদি টুপিটা রাখি, এই পাথরের নিচ থেকে টুপিটা ওই পরীটি খুঁজে পাবে। তারপরে হি লেফট অ্যাগেন ফর দ্য সি, তারপরে টুপিটাকে পাথরের নিচে রেখে সে কি করলো, আবার সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লো, সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি যতদিন সে বেঁচে ছিল, তার বাকি জীবনটা জন কিভাবে কাটালো, জন স্পেন্ড মানে কাটানো, হাফ দ্য ইয়ার অন এ শিপ, মানে বছরের 6 মাস সে জাহাজে কাটাতো। হাফ অন দ্য শোর, বাকি 6 মাস সে কোথায় কাটাতো, জমিতে বা বাড়িতে কাটাতো। টিল অ্যাট লাস্ট হি ওন্ট হিজ ওন বোট, এবং যতক্ষণ না সে কি করে, একটা তার নিজস্ব এখন জাহাজ হয়েছে, নিজস্ব সে একটা নৌকা কিনেছে, বড় নৌকা কিনেছে, এবং 100 একর ফার্ম, তার প্রচুর জমি জায়গাও হয়েছে, প্রায় 100 একর জমি কিনে ফেলেছে সে, তার নিজস্ব একটি জাহাজ হয়েছে। ফ্রম দেন অন হি কেম টু বি নন অ্যাজ এ ক্যাপ্টেন, তারপরে সে কি হয়, এত কিছু করার পরে সে কি হয়, ক্যাপ্টেন হিসাবে পরিণত হয়, যে টাইটেল দেওয়া হয় তাকে ক্যাপ্টেন টার্টেল, তাকে। তাহলে জন কি নামে পরিচিত হলো, জনের এবার টাইটেল যে নামে পরিচিত হলো তাকে বলা হলো ক্যাপ্টেন টাইটেল, কচ্ছপ ক্যাপ্টেন। কেন বলা হলো, যেহেতু কচ্ছপ আমরা জানি যে উভচর প্রাণী, এরা জলেও থাকে আবার স্থলেও থাকে, তো এইরকম জন 6 মাস জলে থাকতো, 6 মাস স্থলে থাকতো, সেই জন্য ওকে টাইটেল দেওয়া হলো ক্যাপ্টেন টার্টেল, সেই জন্য ওকে টাইটেল কি দেওয়া হলো, ক্যাপ্টেন টার্টেল টাইটেল দেওয়া হলো, ক্যাপ্টেন টার্টেল। তাহলে এই কারণটা জিজ্ঞাসা করবে যে জনকে ক্যাপ্টেন টার্টেল কেন বলা হয়েছিল, তার কারণ সে কি করত, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, যতদিন সে জলে থাকতো ততদিন সে কি করত, ততদিন সে বাড়িতে থাকতো, সেই কারণে তাকে টাইটেল দেওয়া হয়েছিল ক্যাপ্টেন টার্টেল। এই হলো, এটা ছিল লাস্ট প্যাসেজ, মানে এই গল্পের উইন্ড ক্যাপের। এবার দেখো এখানে অ্যাক্টিভিটি 6, অলরেডি অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করে এসেছি, আমি বলেও দিয়েছি। অ্যাক্টিভিটি 6,
অ্যাক্টিভিটি 6 এখানে ট্রু ফলস বলতে হবে। সাথে সাথে আর একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে সাপোর্টিং, মানে তুমি যে উত্তরটা বলছো সেটা ঠিক না ভুল। যদি ঠিক বলো তাহলে ঠিক আছে, কিন্তু যদি ভুল বলো তাহলে তার যুক্তিটা বলো, বা যদি ঠিক বলো তাহলে তার যুক্তিটা বলো। যে তোমার টেক্সটে তুমি পড়েছো সেটা তোমাকে প্রমাণ দিতে হবে। যেমন জন নেভার ড্রিম অ্যাবাউট দ্য ল্যান্ড, জন কখনো, আমরা যে লাস্টের যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজটাতে পড়ে তোমার কি মনে হয় যে জন কখনো তার বাড়ির কথা বা তার জমির কথা মনে করেনি? এরকম হয়েছে না? একবারে বলা হয়েছে, ক্লিয়ারলি বলা হয়েছে যে সে নাবিকের কাছে একদিনের জন্য বাড়ি ফিরে আসতে চেয়েছিল। নাবিক মানা করে দিলেও, নাবিক তাকে না ছাড়লেও কিন্তু তার মনের মধ্যে ছিল যে একদিন না একদিন সে আবার বাড়ি ফিরে যাবে। তার মানে এটা ভুল স্টেটমেন্ট। ভুল স্টেটমেন্ট। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবো? আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবে। এটা হচ্ছে ফার্স্ট লাইন। এই যে সাপোর্টিং সেন্টেন্সটা তুমি এখানে কি দেবে? সাপোর্টিং সেন্টেন্স এটা হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা আমরা বসাবো। জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড, এটা হলো সাপোর্টিং সেন্টেন্স। আমি লিখে দেবো, তাহলে আমার উত্তরটা কি হলো? কমপ্লিট হয়ে গেল। একই রকম এখানে আরেকগুলো কোয়েশ্চেনের মধ্যে স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। জন যেহেতু ঘুমিয়েছিল সেই কারণে, যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবে, যদি ফলস হয় তাহলে ফলস লিখবে, এবং তার সাপোর্টিং সেন্টেন্স। দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি, রেগে গেছিল জনের উপর, সত্যি না মিথ্যা? সেটা বলো, এবং তার সাপোর্টিং সেন্টেন্স। এরকম করে এটা করবে। তোমাদের যদি সমস্যা হয় তারপরে বলবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 কতগুলো প্রশ্ন করেছে এবং তার উত্তর দিতে হবে। কি? Why did the sailor try to rip off the cap from John's cap? যে কেন নাবিকরা জনের মাথা থেকে টুপিটি খোলার চেষ্টা করছিল? কেন টুপিটি খোলার চেষ্টা করছিল? আমি বলেছি কেন করেছিল সেটা। যে জন স্বপ্ন দেখছিল মানে সে বিছানা এপাশ ওপাশ করছিল, যার ফলে কি হচ্ছিল, তার মাথায় যে পরা টুপিটাও সে ঘুরে যাচ্ছিল, এবং যার ফলে কি হয়েছিল, হঠাৎ করে ঝড় এসে পড়ে। হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড এবং সি? জন তার বাকি জীবনটাকে সে কিভাবে ভাগ করেছিল? যে বাকি 6 মাস কি করতো সে? 6 মাস ল্যান্ডে কাটাবে, এবং 6 মাস ল্যান্ডে আর 6 মাস জলে, এইভাবে সে ডিভাইড করেছিল। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো জন ওয়াজ রাইটলি কল্ড, যে জনকে যে ক্যাপ্টেন টার্টেল বলা হয়েছিল, এটা কি সত্যি তোমার মনে হয় যে জনকে ঠিক বলা হয়েছিল? টাইটেলটা যে দেওয়া হয়েছে সেটা ঠিক টাইটেল দেওয়া হয়েছে, তোমার কি মনে হয়? অবশ্যই যদি তোমার মনে হয় যে না তাকে ঠিক টাইটেল দেওয়া হয়েছিল, কেন বলা হয়েছিল টাইটেল? আমি বললাম যে টার্টল মানে কচ্ছপ। কচ্ছপরা কি? কচ্ছপরা হচ্ছে উভচর প্রাণী, যারা জলে থাকে, কিন্তু যখন ডিম বা প্রজনন সিজন, তাদের ব্রিডিং সিজনটা আসে, তখন তারা কি হয়? ল্যান্ডে ফিরে আসে, মানে স্থলে ফিরে আসে। আবার বাচ্চা প্রসব বা ডিম এইগুলো দেওয়ার পরে আবার জলে তারা ফিরে যায়। তো তার মানে জলেও থাকে। তো আরে আমরা একে দেখলাম, জন নামে যে ছেলেটি, সেও তো জলেও থাকে আবার স্থলে থাকে, তার মানে ওকে টাইটেলটা ঠিকঠাক দেওয়া হয়েছিল। এবার তোমার কি মনে হয় তুমি লিখবে এটা? সেটাই হবে আনসার। আমি জাস্ট হিন্ট তোমাদের দিলাম। ওয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ? যে জন, তোমার কেন মনে হয় যে জন টুপিটা কেন আবার পরিটিকে ফিরিয়ে দিয়েছিল? টুপিটি আবার কেন ফিরিয়ে দিয়েছিল? তার উত্তর তোমাকে ভেবে লিখতে হবে, কেন ফিরিয়ে দিয়েছিল। তারপরে কতগুলো গ্রামাটিক্যাল পোর্শন আমাকে শিখবো। লেটস লার্ন, চলো যাই শিখি। তাহলে কি শিখবো? আমাদের কতগুলো আমি সেন্টেন্স আমি শেখাবো। তার মধ্যে এখানে যেমন একটা জিনিস বলা হয়েছে, দ্য উইন্ড হ্যাজ বিন ওয়ারলিং। হ্যাজ বিন। তো যখন কোনো কাজ, এখানে একটা জিনিস বলবো, দ্য টেন্স অফ দ্য ভার্ব আমরা জানি 3 রকমের। আমরা টেন্স মানে ক্রিয়ার কাল 3 রকমের জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্সের মানে প্রত্যেকটা টেন্সে শুধু প্রেজেন্ট নয়, প্রত্যেকের ভাগ আছে। যেমন এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল, আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা ফর্ম রয়েছে। তো এখানে এই যে হ্যাজ বিন ওয়ারলিং, তার মানে এটা কোনটা? যে কোনো কাজ, এখানে যেটা বলতে চেয়েছে যে টেন্সের কোনো কাজ যদি অ্যাকশন দ্যাট বিগেন অ্যাট সাম টাইম, যে আগে শুরু হয়েছে, অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানে সেই কাজ এখনো চলছে,
তাহলে সেই টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নট প্রেজেন্ট পারফেক্ট, সেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হলো? তার মানে পূর্বে কোনো কাজ শুরু হয়েছে, পূর্বে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলছে, তখন সেই কাজকে আমরা কি বলে থাকি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আজকে আমরা শিখব। তো এখানে যেটা বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কতগুলো উদাহরণ দিয়েছি। যেমন আমি দেখে নিই, যে আন্ডারলাইন দ্য ভার্ব, আমাকে ভার্বটাকে আন্ডারলাইন করতে হবে, যেটা দেখে তুমি বুঝতে পারছো যে এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। যেমন এখানে হ্যাভ বিন ট্রাভেলিং, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে এটা হয়, সেন্টেন্সের যে ফরম্যাট, কিরকম ফরম্যাট হয়, প্রথমে সাবজেক্ট বসে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ এটা বসবে, প্লাস বিন বসবে, প্লাস যেটা ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট হবে। এটা হচ্ছে ফরম্যাট। দেখো তাহলে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে দে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এখানে দেখো হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটা রয়েছে, হ্যাভ রয়েছে, তারপরে বিন তো বসবে, দেখো বিন বসেছে, তারপরে ভার্ব, ভার্ব এখানে ট্রাভেল, তাহলে ট্রাভেলের সাথে আমি আইএনজি বলেছি, দেখো ট্রাভেলিং হয়ে গেছে। তারপরে অবজেক্ট ফর 10 ইয়ার্স, তাহলে গত 10 বছর থেকে দে হ্যাভ বিন, তারা কি করছে, ট্রাভেলিং করছে, তারা ভ্রমণ করছে, মানে গত 10 বছর আগে শুরু করেছিল সেই কাজটা এখনো তারা চালিয়ে যাচ্ছে। তারপরে দেখবো হি থ্যাঙ্কড মি, এটা আমি এতে নেই, এটা তো আমার পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিটে রয়েছে, কিন্তু এই সেন্টেন্সটা আই হ্যাভ বিন ডুইং, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, দেখো ডু এর সাথে আইএনজি যোগ করেছে, ডুইং হয়েছে, তার মানে এই অংশটুকুকে আমাকে আন্ডারলাইন করতে হবে। যাই হোক, এই অংশটা বুঝালাম, এবার আমাকে যেটা এখানে প্রশ্ন যেটা করেছে সেই হিসাবে আনসারটা করব, যে আমাকে আন্ডারলাইন করতে বলেছে, তাহলে আন্ডারলাইনে কোনটা হলো, তাহলে হ্যাভ বিন ট্রাভেলিং, এইটুকু আন্ডারলাইন হবে, আই হ্যাভ বিন ডুইং। ঠিক একইভাবে তোমরা 3 নম্বরটা করো, দেখি কোন অংশটাকে তোমাকে মার্ক করতে হবে। এবার পরে লেটস রান, আবার তোমাকে গ্রামারের একটা জিনিস শেখাতে চাইছে, সে জিনিসটা হচ্ছে হ্যাড বিন ওয়াকিং। তার মানে আমাকে, আমি যেমন বললাম যে প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, তেমন পাস্ট টেন্সেরও তো 4টা ফর্ম রয়েছে। কি কি ফর্ম, পাস্ট টেন্সের কি কি ফর্ম 4টা, 1 নম্বর পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, তারপরে হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট পারফেক্ট, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা ফর্ম রয়েছে। তো এখানে যেটা শেখাতে চাইছে সেটা হচ্ছে, আমরা প্রেজেন্ট পারফেক্টটা শিখলাম, এবার এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে কি রকম হবে, পাস্ট পারফেক্টে বলেছে দ্য টেন্স অফ দি ভার্ব ইজ ইউজড বিগিন বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট, মানে ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়েছিল, ওকে শুরু হয়েছিল, এবং শুরু হয়ে সেই কাজটা কিন্তু একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলেও ছিল, কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, সেই সময় পর্যন্ত সেই কাজটা চলেছিল, মানে অনেক দিন ধরে একটা কাজ ভবিষ্যতে শুরু হয়েছিল, শুরু হয়ে অনেক দিন চলতে চলতে অনেক দিন পর্যন্ত সেই কাজটা চলেছিল, তখন সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে তাহলে কয়েকটা উদাহরণ দেখি, যেমন they had been playing in the field for an hour before mother called them, তার মানে তার মা ডাকার আগে, তার মা ডাকার আগে তারা কি করেছিল, 1 ঘন্টা ধরে খেলা করেছিল, তার মানে 1 ঘন্টা আগে খেলা শুরু করে তারপরে তারা খেলছিল, তারপরে তার মা ডাকলো। এবং এখানে দেখবো আমরা যেখানে 2টো সেন্টেন্স থাকবে, অবশ্যই 2টো সেন্টেন্স থাকবে, বিফোর থাকবে, আফটার থাকতে পারে, হোয়েন থাকতে পারে, সিন্স থাকতে পারে, এইগুলো কিছু থাকবে, যে এই আসার পূর্বে এই কাজটা হয়েছিল, যখন আমরা ট্রেনে স্টেশনে এসে পৌঁছালাম ট্রেনটি ছেড়ে দিয়েছে, এইরকম কোনো ঘটনা। যেমন দেখো হোয়েন আই ভিজিটেড, যখন আমি আমার আঙ্কেলের কাকার বাড়ি গিয়েছিলাম, তখন কি করতো, হি হ্যাড বিন টিচিং ইন স্কুল দেয়ার ফর 5 বছর সেখানে পড়াশোনা করেছিলাম।
তাহলে এইরকম যখন কোনো সেন্টেন্স হবে তাহলে আমাকে আন্ডারলাইন করতে হবে কোন অংশটা, তাহলে হ্যাড বিন প্লেয়িং, এখানে হ্যাড বিন টিচিং, এখানে একই রকম ফরম্যাট প্রেজেন্টের মতো, কিন্তু শুধুমাত্র চেঞ্জ হবে সাবজেক্টের পরে সবসময় হ্যাড হবে। আমরা প্রেজেন্টে যেটা কি দেখেছিলাম, হ্যাভ অথবা হ্যাজ দেখেছিলাম, এখানে কিন্তু শুধুমাত্র হ্যাড হবে, এইটুকু পরিবর্তন, আর তেমন কিছু পরিবর্তন নেই। অ্যাক্টিভিটি 8 সিতে আমরা কি দেখব, 8 সিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখে আমাকে কি করতে হবে, এটা পূরণ করতে হবে। তো দেখি, দ্য রেন রেন হোয়েন আই লেফট হোম, আমি কার কথা বলছি, অতীতের কথা, আমি যখন ঘর ছেড়েছিলাম, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন, তার মানে অতীতের কথা বলছি, তার মানে অতীতের কথা যখনই বলছে তখন আমার পাস্ট পারফেক্ট, তার মানে দ্য রেন হ্যাড, ওকে, দ্য রেন হ্যাড বিন, এখানে পোর আছে, তার মানে হ্যাড বিন পোরিং, এটা হয়ে গেল আমার আনসার। তাহলে হ্যাড বিন পোরিং আনসার। একই রকম দ্য ইঞ্জিনিয়ার ড্যাশ দি ব্রিজ ফর দ্য ফার্স্ট ফিউ মান্থ, গত কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছে, মানে কাজটা শুরু করেছে, এখনো চলেনি, এখনো চলছে কাজটা, তার মানে এটা কার কথা, এটা প্রেজেন্ট পারফেক্টের, যে একটা কাজ শুরু হয়েছে এখনো চলে যাচ্ছে সেই কাজটা, হ্যাঁ, তখন হবে এখানে কি হবে, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ড আছে, তার সাথে আইএনজি যোগ করে দেব, তার বিল্ডিং হলো হ্যাভ বিন বিল্ডিং। একই রকম ভাবে দি পারফর্মার্স সকাল থেকে গান করে যাচ্ছে, তার মানে হ্যাভ বিন সিঙ্গিং। ঠিক একই রকম ভাবে এটা করো তোমরা, এটা কি হবে তাহলে সেভাবে করো। তাহলে এইভাবে আমি জাস্ট প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোই কিন্তু বলে দিলাম। অ্যাক্টিভিটি 9 আন্ডারলাইন দেওয়া যে শব্দ, সেখানে আমাকে অন্য একটি শব্দ লিখতে হবে। কি শব্দ লিখতে হবে, অ্যান্টোনিম, মানে বিপরীতার্থক শব্দ। তাহলে অ্যান্টোনিম মানে কি, বিপরীতার্থক শব্দ আমাকে বসাতে হবে। আর সিনোনিম যদি বলতো তখন সেটা আমাকে সমার্থক শব্দ বসাতে হতো। যেমন ওবে মানে মেনে চলা, তার মার কথা সে ওবে মেনে চলতো, তার মানে সে তার মার কথা মেনে চলতো না, তাহলে ওবে যে শব্দটা তার অপোজিট শব্দটা আমাকে লিখতে হবে। তোমরা তো করবো। যেমন বিজ্ঞান মানে শুরু করা, তার মানে এর অপোজিট শুরু করা, তার মানে যেমন হচ্ছে শেষ করে দেওয়া, শুরু করা শেষ করে দেওয়া। একই রকম পপুলার মানে যে জনপ্রিয়, তার মানে যে জনপ্রিয় নয় সেই রকম ব্যক্তির কথা বলছি, যে জনপ্রিয় নয়, যে কেউ জানে না। র্যাপিডলি মানে খুব দ্রুত হারে, খুব দ্রুত গতিতে, তার মানে এর অপোজিট। তাহলে দ্রুতর অপোজিট কি হবে, র্যাপিডলির অপোজিট। তাহলে এইরকম করে তোমরা কিন্তু আনসার করবে। যেমন আমি একটা বলে দিচ্ছি, স্লো, র্যাপিডলি হচ্ছে মানে খুব দ্রুত গতিতে, তাহলে এটা কি হবে, স্লোলি হয়ে গেল। তার মানে আস্তে আস্তে সেটা পরিবর্তিত হচ্ছিল। তারপরে এখানে বন্ধুদের সাথে তোমরা আলোচনা করো, লেটস টকে। যেমন যে উইন্ড ক্যাপটি নিয়ে, যে জন রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, জন টুপিটা কাকে ফিরিয়ে দিয়েছিল, পরীটিকে ফিরিয়ে দিয়েছিল। যদিও টুপিটি কিন্তু তার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করেছিল, তবুও টুপিটা ফিরিয়ে দিয়েছিল। উড ইউ হ্যাভ ডান, যদি তোমাকে একটা এরকম টুপি তুমি পেতে, তাহলে তুমি কি ফিরিয়ে দিতে পরীকে? তোমার কি মনে হয়? এটা বন্ধুদের সাথে আলোচনা করো। ঠিক একই রকম ভাবে অ্যাক্টিভিটি 10 একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে, যে তুমি একটা সমুদ্র যাত্রা করছো, তোমার চারপাশে শুধুমাত্র বড় বড় ঢেউ, তোমার এই অভিজ্ঞতা, তোমাকে যদি ছেড়ে দেওয়া হতো একটা সমুদ্রের মাঝখানে, যদি তোমাকে একটা নৌকার মধ্যে ছেড়ে দেওয়া হয়, শুধু চারিদিকে জল আর জল, তাহলে তোমার ভালো লাগতো না খারাপ লাগতো? তুমি স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, আর এক্সাইটেড তুমি সেটাকে উপভোগ করতে নাকি ভয় পেয়ে যেতে? তোমার অভিজ্ঞতার কথা তুমি, তোমার সমুদ্র যাত্রার কথা 80টা বাক্যে 80টা শব্দে তুমি প্রকাশ করো, 80টা শব্দে প্রকাশ করো। তো এইরকম এখানেও দেখো, যে সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম ওয়ান স্টেজ ফর এ লং টাইম অন দ্য ওকেশন অফ ইউর স্কুল অ্যানুয়াল ফাংশন, ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো। যে তুমি অনেক দিন থেকে তুমি একটা তুমি স্বপ্ন দেখে আছো, যদি আমি এটা করতে পারতাম, যদি এই কাজটা করতে পারতাম, একদিন তোমাকে চান্স দেওয়া হলো যে তোমাকে স্টেজে ওটা পারফর্ম করে দেখাতে হবে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট
when your wish was fulfilled, যখন তোমার সেই মনের অনেক দিনের পুরনো ইচ্ছাটা তোমার যেদিন পূর্ণ হলো, তো তুমি সেই জিনিসটা তোমার বন্ধুকে তোমার অভিজ্ঞতার কথা তুমি লিখে পাঠাও চিঠিতে। এটা বলেছে। তারপরে যেটা বলেছে লেটস টুগেদার, যে সবাই মিলে যে কাজটা করো। ড্র আ লার্জ, একটা বড় পিকচার তৈরি করো, কার? ক্যাপ্টেন টার্টেলের একটা পিকচার তৈরি করো। এবং তোমার যে ক্লাস, শো ইট ইউর টু এর ক্লাস, রাইট 4 সেন্টেন্স, যে তুমি যেটা ড্র করেছো সেটা সম্পর্কে তুমি চারটি বাক্যে তুমি তোমার বক্তব্যটা তুলে ধরো যে কি ড্র করেছো। এটা গেল ফার্স্ট লেসন। পরের লেসনে আমরা দি ক্লাউড, সেটা সেকেন্ড চ্যাপ্টার, এটা শুরু করব। আশা করি তোমরা ফার্স্ট লেসনটাকে এনজয় করেছো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে গিয়ে করো এবং লাইক বাটনটি প্রেস করবে, এবং তার সাথে সাথে মনে হয় যদি যে আমার চ্যানেলটি খুব তোমাদের কাজে লাগবে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। আর তোমাদের মোটিভেশন তোমাদের কেমন লাগছে সেই পরবর্তী ভিডিও ক্লিপ আমি তার উপরে ডিপেন্ড করে বানাবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো। তোমাদের জন্যই এত কিছু। সুতরাং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে চলো।